হাসপাতালের আইসিইউতে মমতাময়ী মা আর ৫,৫০০ মাইল দূরে বসে ছেলের সময় কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। আর গুনে গুনে মাকে এবং ছেলের একসাথে দেশের মাটিতে হওয়ার সময়ও পেরিয়ে গেছে ৬,০৯৬ দিন, মোটা দাগে যেটাকে বলা হচ্ছে ১৭ বছর। এবার কি মায়ের হৃদয়ের ডাক আসবে? এবার কি সব নিয়মের বেড়াজাল ভেঙে ছেলে দেশে ফিরে আসবে? এমন প্রশ্ন নিয়েই শুরু করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছি নিউজ 24, সঙ্গে আছে রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতেছি। আমার ডান পাশে আছেন কৃষিবিদ হাসান জাফর তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আয়োজনে। আজকে আমাদের আলোচনার বিষয় মায়ের অসুস্থতা, সন্তানের দেশে ফেরা। হাসান জাফর তুহিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। খালেদা জিয়ার সব শেষ অবস্থা পরিবর্তিত, এটা আমরা জানি। এবারে আসলে কি হতে যাচ্ছে, আসলে আর কোন খবর আছে আপনাদের কাছে এর বাইরে? কি হতে যাচ্ছে তো আল্লাহ জানে আর কি। তবে খালেদা জিয়ার অসুস্থতা অন্য যে কোনো বারের তুলনায় এবার একটু সংকটময়, এটা তাদের চিকিৎসকরা বলছেন এবং মোটামুটি দেশব্যাপী যারা সচেতন মানুষ তারা সবাই জানে আর কি। আর এটাই তো আপনার মেইন প্রশ্ন ছিল আর কি, যে কি হতে যাচ্ছে তো আমি বললাম আল্লাহ। আর কি বলতেন? আচ্ছা, এর বাইরে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ? বর্তমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানে কি, দেখেন এই মুহূর্তে বাংলাদেশে অভিভাবক বলতে আমরা যেটা মনে করি, শুধু আমরা না, বিএনপি যারা করি শুধু তারা না, বাংলাদেশের প্রায় সকল দল মত এবং সকল শ্রেণী পেশার মানুষ মনে করে যে এখন এই মুহূর্তে বয়সের দিক দিয়ে, তারপরে অতীত রাজনীতির ইতিহাস বর্ণনা করতে গিয়ে বা আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার সফলতা, দেশ পরিচালনার সফলতা, তার সহনশীলতা, তার মৃতভাষিতা, সব মিলে আর কি উনি বাংলাদেশের অভিভাবক। তো এটা কিন্তু শুধু আমাদের দল মেনে নেয়নি, এখন বাংলাদেশের সমসাময়িক সকল রাজনীতিবিদরা, রাজনৈতিক দলও মেনে নিয়েছে। শুধু তাই না, বাংলাদেশ পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যাদের সাথে আমাদের অনেকগুলো দূরত্ব রয়েছে, বিশেষ করে এক পাশে ইন্ডিয়া আর এক পাশে পাকিস্তান, তাদের দেশ থেকে আনুষ্ঠানিকভাবেও এই আমাদের নেত্রীর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলেছে প্রয়োজন হলে তারা পাশে এসে দাঁড়াবে। সব মিলে শুধু বাংলাদেশের নয়, আমার মনে হয় যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সাবকন্টিনেন্টে বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয় গ্রহণযোগ্য নেত্রী আর নাই মনে হয়। সেই ক্ষেত্রে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে দেশের প্রয়োজন, দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য তাকে খুব বেশি প্রয়োজন। সুতরাং আমরা মনে করি যে আমরা পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে রাখে। এটি বাংলাদেশে এই মুহূর্তে সকল মানুষের কাছে, সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি একজনই, সেটা বেগম খালেদা জিয়া। ধন্যবাদ। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পেয়েছি যে তাসনিম জারা ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে বলেছে খালেদা জিয়াকে দলমত মতাদর্শের ঊর্ধ্বে রেখে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আসলে কি খালেদা জিয়া বর্তমানে রাজনীতিতে যেরকম ভূমিকা বা অতীতে যে ভূমিকাগুলো পালন করেছেন তার কারণে কি দলমত বা মতাদর্শের ঊর্ধ্বে এখন চলে গিয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত খালেদা জিয়া এখন তো আর কোনো ব্যক্তি নন, তিনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি এখন একটি প্রতিষ্ঠান, একটি প্রতীক, এবং বাংলাদেশের এই যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য থেকে যে সংগ্রাম ছিল, এই সংগ্রামের যে পিছনে সবচেয়ে বড় শক্তি ছিল যে তার আপোষহীনতা। তিনি যদি আপোষ করতেন অতীতে, তখন কিন্তু আর বাংলাদেশ এই অবস্থায় যেত না। বাংলাদেশ হয়তো বা রাজনৈতিক যে ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট হতে পারত। তো মূল জায়গাটা হলো যে সত্যিকার অর্থেই যে আমাদের রাজনীতির যেই আপনার সংকট, এটাকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশে সবসময় দেখি যে এটা একরকম হয় যে সব মানুষ একজন কি দুইজন ব্যক্তির উপর অতি নির্ভরশীল হয়ে পড়ে। হ্যাঁ, এখন খালেদা জিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার প্রতি
মানে উনি উনি যে একজন মা, হ্যাঁ, উনি এখানে লক্ষ লক্ষ নেতা কর্মীর মাঝে সত্যিকার অর্থে এমনভাবে গেঁথে আছেন, এটা খুব আবেগ ঘন একটা বিষয়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য এটা খুবই মর্মান্তিক বিষয়, কিন্তু একই সাথে এটাও সত্য যে আমরা এতই অভাগা জাতি যে আমরা সব সময় আমাদের জাতিগত যে আশা আকাঙ্ক্ষা কোনো না কোনো ব্যক্তির উপর নির্ভর করে আমরা চেয়ে থাকি। তো এই জায়গাটা আসলে আমাদেরকে পুনরায় ভাবতে হবে যে জনগণের জন্য যে রাষ্ট্র, জনরাষ্ট্র, সেই রাষ্ট্রের রাজনীতি, সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কি সত্যিকার অর্থে আগামী দিনগুলোতেও একক কোনো ব্যক্তি বা একক কোনো আপনার রাজনৈতিক দলের উপর নির্ভরশীল থাকবে কিনা। কারণ আপনি যদি দেখেন যে এটা কেন হয়েছে, এটা মূলত এটা হওয়ার পেছনে তার ব্যক্তির দায় নেই, হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতি হওয়ার পেছনে আমাদের সামগ্রিক দায় আছে। আমরা যদি সত্যিকার অর্থেই একটি রাষ্ট্র বানাতে পারতাম, যে রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোর মধ্যকার যে নিয়ম কানুন আছে সেটার মধ্য দিয়ে পরিচালিত হতো, তখন কিন্তু এখানে ব্যক্তি এতটা মুখ্য হয়ে উঠতো না। ব্যক্তি মুখ্য হয়ে উঠছে কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছে না, আমাদের সিস্টেম এখানে কাজ করছে না। মোটা দাগে রাষ্ট্রটাই আসলে নির্ভর করছে যে ব্যক্তি যদি ভালো চায় তাহলে রাষ্ট্র ভালো চলবে। ব্যক্তি যদি মনে হয় কোনো কারণে ভিন্ডিকটিভ হয় অথবা রাষ্ট্রের মানুষের প্রতি উদাসীন হয়, মানুষের আপনার প্রতি সংবেদনহীন হয়, তখন রাষ্ট্রের মানুষ ভালনারেবল হয়ে পড়বে। তো এই প্রেক্ষাপটে আপনি যে বিষয়টা বলছেন যে অবশ্যই তিনি দল মতের ঊর্ধ্বে উঠেছেন, অবশ্যই উঠেছেন, কিন্তু উনি ঊর্ধ্বে উঠেছেন এটা একইভাবে সত্য যে ঊর্ধ্বে উঠলেও উনি যে একটি রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের হয়ে ভূমিকা পালন না করাও কিন্তু আরেকটা বড় কারণ হতে পারে। কারণ আপনি যদি বলেন যে ডিফেক্টু আপনার একই দলের যিনি প্রধান, ডিফেক্টু প্রধান কিন্তু সব দলমত পথের ঊর্ধ্বে নয়, তার মানে আসলে উনি বিএনপির নেত্রী হিসাবে এখন আর মানুষের কাছে পরিচিত নন। উনি সামগ্রিকভাবে যেটা শুরু করেছিলাম, উনি বিএনপির ঊর্ধ্বে উঠে গিয়েছেন। কেন ঊর্ধ্বে উঠে গিয়েছেন? এটা আরেকটা কারণ হলো যে বিএনপি চালানোর মতো অন্য নেতৃত্ব এখানে বিদ্যমান আছে। হ্যাঁ, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমরা যেটা চাই যে অবশ্যই আমরা চাই যে তিনি সুস্থভাবে ফিরে আসুন, এবং এটা আমি মনে করি যে ওনার যে চরম শত্রু যদি কেউ থেকে থাকে তারাও বিশ্বাস করবেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি সেই দক্ষিণী রাজকন্যা, যিনি একই সাথে আপনার দেখেন তার স্বামী বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন, তারও পূর্বে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেক্টর কমান্ডার ছিলেন, আপনার ওই রিভল্ট বলে বিদ্রোহ করেছিলেন। তারপর আমরা দেখেন যে যখন ৭৫-এর যে পট পরিবর্তন, আপনি যেই নভেম্বরের যেই জাতীয় বিপ্লবী সংহতি দিবস যেটা বিএনপির পালন করে থাকে, সেই সময়ে কিন্তু খালেদা যে একটা বিপ্লবী ভূমিকা ছিল। আপনারা জানেন যে যখন জিয়াউর রহমান গৃহবন্দী অবস্থায় ছিলেন তখন তাকে মুক্ত করার পিছনে কিন্তু খালেদা জিয়ার বুদ্ধিমত্তা ভূমিকা পালন করেছিল। সেই থেকে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে তিনি যেভাবে শক্ত হাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন, আমরা চাই সবকিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশে এরকম নেতৃত্বের পুনর্জন্ম হোক, এবং এরকম যে একটা মানুষ যিনি কখনোই ব্যক্তি হিসাবে এখানে ট্রিটেড হন নাই, যেটা আমি বলছি দক্ষিণী রাজকন্যা, উনি জন্মগ্রহণ করেছেন খুব অভিজাত এবং খুব আপনার একটি সুললিত পরিবারে, কিন্তু সারাটা জীবন উনি বাংলাদেশের রাজনীতির জন্য এবং একটি রাজনৈতিক দলের কর্ণধার হিসেবে নিজের জীবনকে বিলীন করে দিয়ে গিয়েছেন। আমরা এমন রাষ্ট্র চাই না, শেষ কথাটা বলি, যে রাষ্ট্রে একজন মানুষ তার ব্যক্তিগত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা বিলীন করে দিয়ে মানুষের হাল ধরতে হয়। আমরা আরেকটু শক্তিশালী রাষ্ট্র চাই, শক্তিশালী প্রতিষ্ঠান চাই, যেখানে ব্যক্তি তার একই সাথে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার যে আবেগ অনুভূতির জীবন, সেই জিনিসের ঊর্ধ্বে না উঠে এসে রাষ্ট্রের জন্য বিলীন হতে হয়। জি, অনেক অনেক ধন্যবাদ। ফয়েজ আহমেদ, একটু আপনার কাছে আসি। আপনি নিজেও দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন এবং আপনি এখনও সাংবাদিক। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই, গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, অতঃপর খালেদা জিয়াকে এখনো পর্যন্ত বলা হয় আপসহীন নেত্রী, এই জায়গাটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে আপনার সাংবাদিকতা জীবনে খালেদা জিয়া সম্পর্কে বিশ্লেষণ কি? জি, আপনাকে ধন্যবাদ। আমরা তো বেগম জিয়াকে একজন আপসহীন বলছি, নানান উপমায় ওনাকে ব্যাখ্যা করছি, কিন্তু আমি বলি যে উনি বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নারী। উনি রাষ্ট্রের সব ধরনের নিপীড়ন, একজন সুস্থ মানুষ যিনি পায়ে হেঁটে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কারাবরণ করেছেন,
তিনি যখন বের হন সেখান থেকে, তখন হুইল চেয়ারে করে বের হতে, অত্যন্ত মুমূর্ষু অবস্থায় বের হতে হয়েছে। তাকে হত্যার জন্য, তিলে তিলে হত্যার জন্য তার প্রধানতম রাজনৈতিক যিনি প্রতিদ্বন্দ্বী, যদিও আমি এটাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলতে আগ্রহী নয়, আওয়ামী লীগ বা তার যে নেতৃত্ব, তার নেতৃত্বের কোনো কাঠামোতেই কোনো পর্যায়ে অন্তত গত 15-20 বছরে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড দেখিনি। এটা কমপ্লিটলি একটি সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করেছে, মানুষকে রাজনীতির নামে ভুল পথে প্রভাবিত করেছে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে কুক্ষিগত করেছে। শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখার ক্ষেত্রে প্রধানতম বাধা ছিলেন বেগম জিয়া। ওনার ডাকে মানুষ সাড়া দিতেন, উনি মানুষের স্বার্থ বুঝে কর্মসূচি ঘোষণা করার ক্ষমতা রাখতেন, রাজনৈতিক ক্ষমতা, সক্ষমতা ওনার ছিল। এই সব কিছুকে শেখ হাসিনা আস্তে 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 উপলক্ষ তৈরি করলেন এবং দলের সব নেতাকর্মীর কাছ থেকে ওনাকে বিচ্ছিন্ন করে ফেললেন, ওনাকে কারান্তরীণ করলেন। সুস্থ একজন মানুষকে নিয়ে আজকেই যে মৃত্যুশয্যায় উনি, এর বয়স, হায়াত, মৌত সব কিছু ভিন্নভাবে নির্ধারিত হয়, কিন্তু একজন মানুষকে এরকম করুণ এক পরিণতির মধ্যে নিয়ে আসা, যেটা বাহ্যিকভাবেই যদি আপনি বেগম খালেদা জিয়াকে দেখেন, সাম্প্রতিক সময়ে ওনার হাতের একটি ছবি খুব বেশি মানুষের হৃদয়ে কড়া নেড়েছে, যে হৃদয়ে খুব আলোড়ন তৈরি করেছে ওনার হাতের অবস্থা দেখে। তো এটা তো আসলে আপনি বাইরের অংশটুকু দেখলেন, ভিতরে বেগম জিয়া কেমন আছেন? চিকিৎসকদের বরাতে আমরা বিভিন্ন সময়, ধরুন এখন থেকে আরও 5-6 বছর আগে থেকেই আমরা যেই খোঁজ খবর পাচ্ছিলাম, উনি তো ভালো ছিলেন না, কিন্তু বেগম জিয়ার চিকিৎসকরা বারবার বলতে বাধ্য হয়েছেন, বেগম জিয়ার শারীরিক যেই অবস্থা, ওনার ইন্টারনাল অর্গানগুলি যে অবস্থা, সেই অবস্থায় এই পরিমাণ মানসিক শক্তি ধরে রাখা যে কোনো মানুষের জন্যই খুব অসম্ভব ব্যাপার। সে জায়গায় তিনি সফলভাবে সেটি করেছেন। তিনি তার মানসিক দৃঢ়তা শেষ দিন পর্যন্ত দেখিয়েছেন। আপনি যদি সর্বশেষ উনি যেই পাবলিক ফাংশনে এসেছেন সপ্তাহ 2 আগেই, যে আপনার সেনাকুঞ্জে, সেই প্রোগ্রামে আপনি এই অসুস্থ বেগম খালেদা জিয়ার যেই দৃষ্টিভঙ্গি, ওনার কথাবার্তা, মানুষের সঙ্গে ইন্টারাকশন সব যদি বিবেচনা করেন, ওনার মানসিক শক্তিটাই সামনে এসেছে। সুতরাং এই বাস্তবতায় এটা নিশ্চিত করে বলা যায়, আজকে বেগম জিয়ার যেই পরিণতি, বেগম জিয়া যদি আমাদের মাঝে নাও থাকেন, ওনাকে এই মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে, শেখ হাসিনা দায়ী থাকবে। সুতরাং শেখ হাসিনার কাছে আজকে হয়তো খুব আনন্দ লাগছে যে শেখ হাসিনা যেই কাজটি বেগম জিয়াকে জেলের মধ্যে রেখে বা চিকিৎসা থেকে বঞ্চিত করে, আপনি দেখুন ওনাকে চিকিৎসা নিতে দেয়নি। এত প্রতিহিংসা পরায়ণ এবং এত বাজে চিন্তার, বাজে মানসিকতার একটা মহিলা, সে একজন নারীকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। এখানে তার বেগম জিয়ার বিশাল রাজনৈতিক কর্মী, সমর্থক, নেতারা আছেন সত্য, কিন্তু পরিবারের ঊর্ধ্বে তো এই সময় আর কেউ নয়। এরকম অবস্থায় যখন উনি চরমভাবে অসুস্থ, পরিবারের কাছে যেতে দেয়নি, সন্তানের কাছে যেতে দেয়নি। সুতরাং একটা মানুষকে যতটা নির্যাতন, নিপীড়ন করা যায়, ওনাকে ইভেন বিএনপির পক্ষ থেকে তো অভিযোগ করা হয়েছে, ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে, নানান ধরনের অভিযোগ আছে। সুতরাং আমি মনে করি আজকে বেগম জিয়াকে আমরা যে অবস্থায় দেখছি, ওনার জন্য দল মত নির্বিশেষে, যেটা আলাউদ্দিনের বলছিলেন, দল মত নির্বিশেষে সবাই কিন্তু ওনাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনি কিন্তু বিএনপির কোনো পাবলিসিটি, কোনো ক্যাম্পেইন, কোনো নেতার সাকসেস নয়, এটা বেগম জিয়ার নিজের সাকসেস। উনি এদেশের মানুষকে এই পরিমাণ দিয়েছেন, এদেশের মানুষের জন্য এই পরিমাণ করেছেন যে মানুষ তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, মানুষের মনের মণিকোঠায় উনি অন্য উচ্চতায় চলে গেছেন। সুতরাং এটা আমি মনে করি আমাদের রাজনীতিতে শতবর্ষে হয়তো একবার এরকম সুযোগ কোনো রাজনীতিকের কপালে জোটে, যিনি সব সীমানা ভেঙে, সব মতভেদ সব ভেঙে দিয়ে সবার নেত্রী হয়ে উঠতে পারেন, সবার নেতা হয়ে উঠতে পারেন। সেটা খালেদা জিয়া যে এক্সাম্পল তৈরি করেছেন। আমরা হয়তো এখন অনেক ইমোশনালি,
অনেক কিছুতে অনেক কিছু চিন্তা করব, কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য উনি এক বিশাল শিক্ষার ব্যাপার। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসবো আবারও, কিন্তু এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনা। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আজ আমরা আলোচনা করছি মায়ের অসুস্থতা, সন্তানের দেশে ফেরা নিয়ে। আমি একটু হাসান জাফির তুহিন আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া এই মুহূর্তে ভর্তি আছেন, তার চিকিৎসা চলছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে গঠিত মেডিকেল বোর্ড, তারা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। বিদেশি চিকিৎসক দল এসেছে, বিশেষজ্ঞ দল এসেছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব কিছু মিলিয়ে সর্বোপরি এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আপনি কি কিছু জানেন কিনা, বা আসলে ওনার দেশে ফেরাটার গুরুত্ব কতখানি বলে মনে করেন? আসলে এতদিন আমরা যেটা ভেবেছিলাম যে তারেক রহমানের দেশে ফেরাটা বিষয়টা রাজনৈতিক বেনিফিট কখন আসতে বেশি পাওয়া যাবে সেটার ভিত্তিতেই আমরা মনে করেছিলাম যে হয়তো একটি উপযুক্ত সময় বলতে হয়তো আমরা কেউ কেউ মনে করেছি হয়তো নভেম্বরের শেষে আসবে, ডিসেম্বরের প্রথমে আসবে, কেউ আগে মনে করেছিল, তো কেউ আসেননি উনি। সর্বশেষ আমরা মনে করেছিলাম যে হয়তো তফসিল ঘোষণা পরে আসবেন, কিন্তু উনি ওনার মায়ের অসুস্থতার পরে উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা বোঝা গেল যে তার এই দেশে ফেরার ব্যাপারে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে, উনি নিজেই স্বীকার করেছেন। তো প্রতিবন্ধকতা কী কী আছে উনি ভালো জানবেন। আমরা যতটুকু মনে করি তার সেফটি রিজিয়ন বা সিকিউরিটি রিজিয়নে কিছু সমস্যা আছে হয়তো, সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থারও কিছু ইনফরমেশন আছে, সব মিলেই। আর যারা এই বাংলাদেশ থেকে যারা যে শক্তিতে পালিয়ে গেছে তারা তো বসে নেই, তারা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেই হিসাবে সবগুলো বিষয় মাথায় নিয়েই হয়তো সিকিউরিটি কনসার্ন হতে হচ্ছে তাকে। তাছাড়া তো উনি তো স্বাভাবিকভাবে ওনার মা অসুস্থ, উনি তো এখানে একদমই তার মন প্রাণ পড়ে গেছে কখন তিনি আসবেন। সেক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও সিকিউরিটি রিজনের কথা চিন্তা না করেও ইতিমধ্যে গতকাল রাত্রে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য বলেছেন যে উনি দ্রুত ফিরে যাবেন। এবং আমরা সারাদিন যতটুকু খবর পেয়েছি, আমি ব্যক্তিগতভাবেও যতটুকু লন্ডনে যোগাযোগ করেছি, সবগুলো ক্ষেত্রেই আগামী 2-4 দিনের মধ্যে উনি আসবেন, ওটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। তো সেক্ষেত্রে সরকারেরও কিছু আয়োজন রয়েছেন, সরকার চেষ্টা করছেন যে ওনার সেফলি দেশে প্রত্যাবর্তন এবং পরবর্তী সময়গুলোতে উনি সেফলি বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, সব মিলেই বিষয়গুলো সামনে আসছে। তবে একটি বিষয় খেয়াল করেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য কি করেছেন, 9 বছরে স্বৈরশাসনের বিরুদ্ধে আপসীন সংগ্রাম, পরবর্তীতে সফলতার সাথে দেশ পরিচালনা, এবং গত 17 বছরে বাংলাদেশের কোনো একজন রাজনৈতিক কর্মী এত হয়রানির শিকার হয়েছে। সেক্ষেত্রে সব মিলেই আর কি আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন। ওনাকে 3টি সিটে নমিনেশন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সব মিলে উনি এই বিষয়গুলোর সাথে জড়িত থাকবেন, আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখবেন। সব মিলে আমরা একটা আশায় ছিলাম। শুধু আমরা না, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যারা মনে করে যে বিএনপি আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, তারা সবাই প্রত্যাশা করে। এবং আমরা যারা অপেক্ষাকৃত তার চেয়ে বয়সে কম, আমাদের চেয়ে আমার বেগম খালেদা জিয়া এবং তার সাথে যারা রাজনীতি করেন তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সব মিলেই আমরা এই বিষয়টাতে আমাদের আসলে এক কথা বলতে গেলে আমাদের তো মন খারাপ হয়েছে। আপনাদের নিঃসন্দেহে একটা বরফ কঠিন সময় যাচ্ছে। তারেক রহমান আমার মনে হয় যে এখন আর কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না। তার দেশের প্রতি দায়িত্ববোধ এবং তার মায়ের প্রতি যে তার মায়া মমতা স্নেহ ভালোবাসা, এর কারণে উনি দ্রুতই ফিরবেন আশা করি, প্রত্যাশা করছি। ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে আসি। তারেক রহমানের দেশে ফেরার যে বিষয়টা, যেমনটি কৃষিবিদ হাসান জাফর চৌধুরী বলছিলেন, হাসান জাফর তুহিন বলছিলেন, সেই সাথে আমি একটু আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে বিশেষ করে বিএনপির যে বর্তমান নেতৃত্ব বা দলকে সামলানোর যে বিষয়টা, দীর্ঘ সময় ধরে নেতাকর্মীরা বলে আসছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন। ঠিক এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু নেতৃত্বের খাতিরে? প্রথমত আপনি যেটা বলছেন যে
সবাই কারণ জানতে চায়, কিন্তু কারণ তো আসলে আমরা বলতে পারবো না। কারণ বলতে পারবেন যিনি আসছেন না, তার কাছে যথাযথ তথ্য আছে। কিন্তু একটা বিষয় আমার খুব মায়া হয়, আমি প্রায় 1.5 বছর ধরে টকশোতে অংশগ্রহণের সুবাদে বিএনপির শ্রদ্ধাভাজন বিভিন্ন নেতৃত্বের সাথে বসা হয়েছে, কথা হয়েছে, চা খাওয়া হয়েছে। তো অন এয়ার এবং অফ এয়ারে বিএনপির নেতৃত্ব সবাই এত এত ব্যাখ্যা দিতে হয়েছে, আমার সিরিয়াসলি তাদের প্রতি মায়া হয় যে তারা আসলে মানে আর কত এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনার একটা বিষয়কে, একটা ছোট্ট ঘটনা, জাস্ট আসবেন আসবেন না, কবে আসবেন, কেন আসবেন, এই বিষয়গুলো। তো আমি এই প্রেক্ষিতে আবারও যেতে চাই একটা বিষয়ে। ধরেন আমরা আসলে সত্যিকার অর্থে এই ঘটনাগুলো কি শিক্ষা দেয়? সাপোজ তারেক রহমান, আমি বুঝি যে তারেক রহমান বাংলাদেশে এখন না আসাটা বাংলাদেশের সবার জন্য এটা সংকটময় একটা সময়। এখন আমরা যখন ব্যবসা করতে যাই তখন বলা হয় যে সব ডিম একই ঝুড়িতে না রাখা, যাতে আসলে যদি ভেঙে যায় তাহলে কিছু ডিম যাতে টিকে থাকে, মানে ঝুঁকি, রিস্ক অ্যাভারশন আর কি। এখন আমরা যখন রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে দেখেন একইভাবেই আমরা সব ডিম একই ঝুড়িতে রেখে দিই, সব কর্তা সত্তা একই ব্যক্তি, যে কোনো ব্যক্তি, সবগুলো দলে বেশিরভাগ যেটা দেখা যায়, ব্যক্তির উপরে সব কিছু রেখে আমরা নিজেরা নিষ্ক্রিয় হয়ে যাই এবং নিজের শক্তিমত্তাকে আমরা অস্বীকার করি। এটার মাধ্যমে হয় কি, ধরেন আপনার এটা তখন আর প্রতিযোগিতা থাকে না, যে ভালো কাজের প্রতিযোগিতা, সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা। তখন জিনিসটা হয়ে যায় যে আমার এই পর্যন্ত লিমিট আছে, এরপরে আসলে আর সম্ভব না, বাকিটা এটা একটা সেট স্ট্রাকচার করা আছে। তো বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে যদি সাপোজ ধরেন আপনার মানুষ তো মানে একটু আগে ফয়েজ ভাই বললেন জন্ম মৃত্যু এই বিষয়গুলো তো আসলে ভিন্নভাবে নির্ধারিত হয়। ভিন্নভাবে নির্ধারিত হয় এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা মানুষ মৃত্যুবরণ করতে পারেন। লেটস সে তারেক রহমান আজকে বাসায় স্ট্রোক করে মারা গেলেন, আল্লাহ না করুন। আমরা কি সেই চিন্তাটা করি যে ধরেন তখন কি হতে পারে রাজনৈতিক যে নেতৃত্বের ক্ষেত্রে? এখন আমরা এমন অবস্থায় কেন বারবার দেশকে নিয়ে যাই? আমরা কেন রাজনৈতিক দলগুলো এমন অবস্থায় চলে যায়? আমি ইভেন আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগ তো এই যে এখানে আওয়ামী লীগের অনেক সাধারণ সমর্থক, অনেক সাধারণ নেতৃত্ব যারা সত্যিকার অর্থে এই গুম খুনে যুক্ত না, তারা হয়তো অনেকে জানেও না, কিন্তু এমন একটা কাঠামো করেছে যে ব্যক্তির যত আপনার কল্যাণ অকল্যাণ আপনার সিদ্ধান্ত সব দায়ভার কিন্তু নিতে হচ্ছে। একই রকম কালচার, একই রকম কাঠামো থেকে তো আমরা বের হচ্ছি না। তো আমি আশা করব যে তারেক রহমান দ্রুত দেশে এসে তাকে আল্লাহ সৌভাগ্য দিন যে তার মায়ের পাশে দাঁড়ানোর এবং সুস্থ মায়ের পাশে কিছু সময় কাটানো। আমি আশা করব যে যাতে আমাদের পুরো জাতি যেখানে অপেক্ষা করে আসছে একটি সুষ্ঠু নির্বাচনের, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ হারানো গণতন্ত্র ফিরে পাবে, গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে আগাবে, সেই জায়গাটায় আপনার এনশিওর্ড হোক। বাট অ্যাট দ্য সেম টাইম এই লেসনটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জন্য এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক কর্মীর জন্য রেখে যেতে চাই যে আমরা যাতে কখনোই রাজনৈতিক দলগুলো কেমন বিপন্ন না করে তুলি, দলের মধ্যে যাতে এ বি সি ডি এবং কাউন্সিল করে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থাকে, যাতে এখানে ধন্যবাদ। আমরা একটু ফয়জ আহমেদ আপনার কাছে আসতে চাই যে তারেক রহমানের বর্তমানে দেশে ফেরার প্রক্রিয়াগুলো আসলে কি কি হতে পারে? যেহেতু সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারা ট্রাভেল পাস ইস্যু করবার জন্য প্রস্তুত আছে, চাওয়া মতো ট্রাভেল পাস ইস্যু করা যাবে এবং এছাড়াও সরকারের কোনো আপত্তি নেই বা দেশে ফিরতে তারেক রহমানের তেমন কোনো বাধা নেই। তো সেক্ষেত্রে আসলে তারেক রহমানের দেশে ফিরতে প্রক্রিয়াগুলো কি কি আছে? জি ধন্যবাদ। এই আলোচনাটা আসলে মানে হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি যেটা বোধ করি যে বেগম খালেদা জিয়া অসুস্থ, এ দফায় যখন অসুস্থ হসপিটালে ভর্তি হলেন, তারপরে নানান আলোচনা হচ্ছিল। অনেস্টলি যদি বলি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা মায়ের থেকে মাসির দরদও বেশি দেখছিলাম। মানে যার মা হসপিটালে ভর্তি হয়ে অসুস্থ অবস্থায় আছেন তার চেয়ে অনেকের বেশি তাকে দরদ দেখাতে দেখেছি, উনি কেন আসছেন না, এরকম প্রেক্ষিতে উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমি সেটাকে ওনার স্ট্যাটাসের পরপরই আমি কয়েকটা ইভেন টেলিভিশন টক শোতেও আমি এটা বলছিলাম যে রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকেই আপনি যদি তারেক রহমানকে বিশ্লেষণ করতে চান, তারেক রহমানের ওই বক্তব্যে যেই কথা রয়েছে যে সিদ্ধান্তটা ওনার একক নয়, কোনো ক্ষেত্রে উনি একটা যেহেতু দলের শীর্ষ নেতা এবং দলের কর্মী, সেক্ষেত্রে দলের ফোরামকে ওনার শ্রদ্ধা করতে হয়, দলের ফোরামের সিদ্ধান্তের বিষয় থাকতে পারে। ইভেন ওনার ফ্যামিলি, ওনার কন্যা রয়েছেন, ওনার স্ত্রী রয়েছেন, এছাড়া ওনার আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরও সিদ্ধান্তের প্রতি ওনার শ্রদ্ধা দেখাতে হতে পারে।
তারপরে আবার একই সঙ্গে দলের আপামর কর্মী সমর্থক তাদের যেই আপনার আশা আকাঙ্ক্ষা সেটার প্রতি ওনাকে রেসপন্স করতে হয়। এইরকম জায়গায় যখন একজন ব্যক্তি থাকেন তিনি কিন্তু আমার আপনার মতো সাধারণ একটা স্টেটমেন্ট করতে পারেন না। সুতরাং ওনাকে বলতে গেলে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বলতে হয় এবং বলতে চাইলেও অনেক সময় অনেক আবেগের কথা, অনেক বাস্তবতার কথা হয়তো উনি বলতে পারেন না। সেই জায়গাটা বিশ্লেষণ করে আমি যেটা বলছিলাম যে আমি বোধ করি যে জনাব তারেক রহমান দেশে ফেরার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ম্যাডাম খালেদা জিয়ার যদি চিকিৎসার যদি রিসেন্ট হিস্ট্রিটা আপনি ফলো করেন 5 আগস্ট পরবর্তী সময় এসে, তাহলে উনি সর্বশেষ দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন কোথায়? লন্ডনে। এখন ম্যাডামের যে অবস্থা, সে অবস্থায় আমরা কিন্তু মাঝখানে 2 দিন আগেও শুনছিলাম যে চিকিৎসকরা বলছিলেন খানিকটা উন্নতির দিকে। যদি খানিকটা উন্নতিই হয় তাহলে নিশ্চয়ই যদি উনি ট্রাভেল করার উপযোগী স্বাস্থ্য ওনার হয়ে যায় তাহলে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে ওনার পরিবার নিয়ে যেতে চাইবেন, এটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে কোথায় নিয়ে যাবেন? লন্ডনেই তো নিয়ে যাবেন। তো যেখানে জনাব তারেক রহমান অবস্থান করছেন সেখানে তারেক রহমান শুধু বেগম জিয়ার সন্তানই নয়, মায়ের এই অবস্থায় তিনি মায়ের অভিভাবক হয়ে উঠেছেন। চিকিৎসার দায়িত্ব, চিকিৎসার সিদ্ধান্ত, অনেক কিছুর ক্ষেত্রে ওনার ভূমিকা আছে। সেই জায়গা থেকে যদি খানিকটা সুস্থ বোধ করেন বেগম খালেদা জিয়া, সেক্ষেত্রে যদি চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় বা নেওয়া হয় সেটা লন্ডনেই সবার আগে গুরুত্ব পাবে। সেক্ষেত্রে উনি যদি আবার লন্ডন থেকে ঢাকার পথে রওনা করেন, আবার খালেদা জিয়াকেও যদি শারীরিক অবস্থার মধ্যে খানিকটা উন্নতি হয় তাহলে যদি ওনাকে আবার ওইদিকে ফিরতে হয়, এটা একটা জটিল অবস্থা তৈরি করতে হয়। অতএব ওনার অভিভাবক সুলভ এবং রাজনৈতিক রেসপন্সিবিলিটি সব মিলিয়ে একটা অবস্থান নিতে হয়। আমি খেয়াল করেছি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অনেকটা এই কথাই বলেছেন যে শারীরিক অবস্থা উন্নতি হলে ওনাকে বিদেশ নেওয়া হবে, সেক্ষেত্রে ওনাকে লন্ডন নেওয়া হতে পারে, আর যদি সেটা না হয় তাহলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা ইমোশনালি অনেক কিছুকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারি, কিন্তু রিয়েলিটি হচ্ছে তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার পরিবারকে এখন তার চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিতে হচ্ছে খুব প্র্যাকটিক্যাল চিন্তা করে, ইমোশন দিয়ে নিলে হচ্ছে না। জি, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমি একটু একেবারে যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি, আমরা অতিথিদের কাছ থেকেই শুনতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু বলবেন যে নতুন বাংলাদেশের অভিযাত্রায় খালেদা জিয়ার উপস্থিতি আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, একটু সংক্ষেপে বলতে হবে। নতুন বাংলাদেশের অভিযাত্রায় ইতিমধ্যেই খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং উপস্থিত আছেন। আমি এমন মনে করছি না যে নির্বাচনের পর নতুন বাংলাদেশ শুরু হবে। পূর্ণত 5 আগস্টের মাধ্যমে নতুন বাংলাদেশ শুরু হয়েছে এবং নতুন বাংলাদেশ শুরুর আরেকটি বড় প্রেরণা ছিল বেগম খালেদা জিয়া। কারণ খালেদা জিয়ার যেই বিএনপি, তার সমর্থকরা কিন্তু যখন আন্দোলনে নেমেছিল তাদের মাথায় এটা ছিল যে এই আন্দোলন যদি ফলপ্রসূ হয় তাহলে তাদের যে মা, তারা যাকে মা বলে ডাকেন, তাদের নেত্রী সেখান থেকে আপনার মুক্ত পাবে, স্বাধীন মুক্ত বাতাসের সন্ধান পাবেন। আমি শুধু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেহেতু আলাপ তুলেছিলাম, শেষ কথাটা বলি। বাংলাদেশে সবসময় বারবার বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে রাষ্ট্রের জন্য, 47, 71, 24 সবসময়ই। কিন্তু এই সাধারণ জনগণের যে রাষ্ট্রটা কিন্তু শেষ পর্যন্ত আর জনগণের হয়ে ওঠে নাই। রাষ্ট্রটা কখনোই নেতৃত্বের কাছে এমনভাবে চলে গিয়েছে, জনগণ আবার যে পূর্বকার যেই পৃথিবী ছিল, যেখানকার যে ইতিহাস, সেই ইতিহাসের মতো করে মানুষ বিলীন হয়ে গিয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এমন রাষ্ট্র নির্মাণ করতে পারি যাতে রাষ্ট্রটা আসলে নাগরিকের জন্য মহাকাব্য রচনা করে এবং এই ব্যক্তি যখনই মহান হয়ে ওঠে সেই ব্যক্তির সাথে সাথে যাতে নাগরিককে আমরা তুলে ধরতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু কৃষিবিদ হাসান জাফির, একটু বলবেন যে একেবারে নতুন বাংলাদেশ বিনির্মাণে বা এই সামনের যে বাংলাদেশ আমরা যেটা বলছি যে মানবিক বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেখানে খালেদা জিয়ার উপস্থিতি আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আসলে খালেদা জিয়া তার জীবদ্দশা, বিশেষ করে যখন থেকে রাজনীতিতে এসেছেন তারপর থেকে রাজনীতিতে তার যে আপোষহীনতা বলেন, সংযম, সহনশীলতা, তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, সব মিলেই সে একটা ইনস্টিটিউশনের পরিচয় হয়েছে। তা আমার মনে হয় আগামীতে যারা রাজনীতি করবেন খালেদা জিয়া তাদের জন্য অনুপ্রেরণা উৎস হয়ে থাকবে। এবং যদি খালেদা জিয়ার পথে সবাই হাঁটে
তাহলে বাংলাদেশ একটি সহনশীল বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বলেন, একটা একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া, আমরা আশা করি, প্রত্যাশা করি, দোয়া করি যে উনি সেরে উঠবেন, আগামী বাংলাদেশে নতুন যে সরকার গঠিত হবে সেখানেও থাকবেন। কিন্তু কোনো কারণে আল্লাহ না করুক কোনো যদি অন্যরকম কিছু একটা হয়, তাহলেও আমরা তার পথেই হাঁটবো। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের যারা ভালো চায়, উন্নতি চায়, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চায়, তাদের সবার কাছে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন, পথের দিশারি হয়ে থাকবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। ফয়জ আহমদ, একটু আপনার কাছে আসি। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা অথবা তারেক রহমানের দেশে ফেরা, এই দুটো ক্ষেত্রে সরকার কোন কোন সহায়তা করবে বা কোন কোন জায়গায় সহায়তার জায়গা রয়েছে? সব জায়গায় জনাব তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে ওনার দেশে ফেরা, ওনার শান্তিপূর্ণ বা স্বতঃস্ফূর্ত একটা প্রত্যাবর্তন এখানে ঘটা, সেখানে তার নিরাপত্তা নিশ্চিত করা, তার মায়ের পাশে যেন তিনি থাকতে পারেন, সে বিষয়ে যা যা করণীয়, এর সবগুলি জায়গাতে সরকারের সহযোগিতা করার অনেক জায়গা রয়েছে। সব সরকার সেই জায়গায় প্রস্তুত। একইভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যেন সমন্বয়টা নিশ্চিত করা হয়। সুতরাং সেই জায়গাতেও আপনার বিদেশে যদি নিতে হয়, সেক্ষেত্রে ভিসা প্রাপ্তি থেকে শুরু করে যা যা করণীয় সব কিছু করার ক্ষেত্রে সরকার এখানে মানে সময় নেওয়ার কিছু নেই। সরকারের নতুন করে কোনো আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপার নেই। সেটা শুধুমাত্র যদি আল্লাহ সহায় হন, ওনার অবস্থার যদি খানিকটা উন্নতি ঘটে, ওনাকে যদি বিদেশে পাঠানোর মতো শারীরিক অবস্থা ওনার হয়, অবশ্যই ওনার দল, ওনার পরিবার এবং সরকার সবাই, দেশবাসীর দোয়া আছে আর সবার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই যে বেগম জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনটি দেখে যাক, ওনার স্মৃতিতে শেষ যে নির্বাচনগুলি কলঙ্কিত নির্বাচন, সেগুলির জায়গায় একটি ভালো সুন্দর নির্বাচন উনি দেখে যাক। এটা দেশের মানুষ প্রত্যাশা করে, সবাই প্রত্যাশা করে, কিন্তু এর কোনো কিছুতেই আমাদের হয়তো হাত নেই। এটা প্রকৃতি নির্ধারণ করবে ওনার কপালে আসলে কি আছে, উনি এটা দেখতে পারবেন কি পারবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করব। হয়তো শেষ পর্যন্ত জিতে যেতে পারে মায়ের ভালোবাসা অথবা মায়ের প্রতি সন্তানের প্রার্থনা, যে কোনো একটি হয়তো জিতেই যাবে, কিন্তু তারপরেও শেষমেশ আসলে সব সুস্থতা, সব সুখ, সব কিছু যদি আসলে মায়ের, পুত্রের বা সর্বোপরি দেশের হয়, আসলে মঙ্গলটা হয়তো সেখানে। আজকের মতো এখানে শেষ করছি। রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।